শঙ্কা সত্যি করে ভারতের পুশিন চেষ্টা, যশোরের শার্শা সীমান্তের শূন্যরেখায় আটকা বেশ কয়েকজন। বিজিবি বিএসএফ বৈঠকেও হয়নি সমাধান, টহল জোরদার। প্রবাস থেকে ফিরে দেখা হলো না স্বজনের সঙ্গে। ফরিদপুরে ট্রাকের সঙ্গে ধাক্কায় প্রাইভেট কারের 5 আরোহী নিহত। চট্টগ্রামে বাইক পিকআপ সংঘর্ষে প্রাণ গেল বাবা ছেলের। বাগেরহাটে কুমিরের মুখে প্রাণ গেল 7 বছরের শিশু ফাতেমার। খান জাহান আলী মাজারের দিঘি থেকে 10 ঘন্টা পর মরদেহ উদ্ধার। দাফন সহ যাবতীয় খরচ বহন করবে সরকার। অবহেলার চরে লুকিয়ে হাজার কোটি টাকার সম্ভাবনা। 36 লাখ একর ভূমি, মৎস্য ও প্রাণী সম্পদ নিয়ে বিশেষ পরিকল্পনার পরামর্শ। তিস্তা মহাপরিকল্পনায় সমাধান দেখছেন এমপি। এবং নতুন বন্দর তৈরির চেয়ে পুরনো টার্মিনালে বিদেশি বিনিয়োগকারীরা বেশি আগ্রহী। মাতারবাড়ি বে টার্মিনাল নির্মাণে ধীরগতি, ঝুলে আছে $6 বিলিয়ন বিনিয়োগ। বাংলার সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। শঙ্কা সত্যি করে ভারতের পুশিনের চেষ্টা, যশোর সীমান্তে শূন্যরেখায় 3 দিন ধরে আটকা বেশ কয়েকজন। বিজিবি বিএসএফ বৈঠকেও হয়নি সমাধান। ভারতে জন্মগ্রহণ ও দীর্ঘদিন ধরে বসবাসরত কথিত বাংলাদেশি নাগরিকদের বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সোমবার রাতে বেনাপোলের সাদিপুর সীমান্তের বিপরীতে ভারতের হরিদাসপুর এলাকায় প্রায় 100 থেকে 120 জন নারী, পুরুষ ও শিশুকে জড়ো করে বিএসএফ। পরে তাদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করলে বাধা দেয় বিজিবি। সীমান্ত সূত্র জানায়, পরিচয় ও নাগরিকত্ব যাচাই ছাড়াই এসব মানুষকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হচ্ছে। এই ঘটনায় সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে এবং নজরদারি জোরদার করা হয়েছে। সাদিপুর সীমান্তে বিএসএফ পুশিনের চেষ্টা করছে, বিজিবি সতর্ক অবস্থানে আছে, পাশাপাশি এলাকার জনসাধারণ সতর্ক অবস্থানে আছে। বিএসএফ যে দিনের আলোয় এইভাবে লোকগুলো পাঠাই দিচ্ছে সীমান্ত দিয়ে রোদের ভিতরে ছোট বাচ্চা কাচ্চা নিয়ে, এগুলো আসলে ঠিক না। বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ফের মাইন বিস্ফোরণে এক বাংলাদেশি কিশোর নিহত হয়েছেন। পুলিশ জানায়, ঘুমধুম ইউনিয়নের 22 ফাঁড়ি সীমান্ত এলাকায় পাহাড়ে কাজ করতে যায় এক কিশোর। দুপুরে হঠাৎ মাইন বিস্ফোরণের বিকট শব্দ হলে স্থানীয়রা ঘটনাস্থলে যায়। এ সময় এক কিশোরের মরদেহ দেখতে পায় তারা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। তবে এখনও নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। প্রবাস থেকে ফিরে দেখা হলো না স্বজনদের সঙ্গে। প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দিলে মৃত্যু হয় 5 জনের, গুরুতর আহত আরও 2 জন। ফরিদপুরের ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়েতে সকালে দুর্ঘটনা ঘটে। এদিকে চট্টগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় বাবা ছেলের মৃত্যু হয়েছে। এছাড়া শরীয়তপুর ও নওগাঁয় সড়কে প্রাণ ঝরল আরও 2 জনের। বিদেশ থেকে ফিরে যাওয়া হলো না স্বজনদের কাছে। চালকের বেপরোয়া গতি আর অসতর্কতায় সড়কে 5 জনের মৃত্যু। স্বজনদের সান্নিধ্য পেতে বুক ভরা স্বপ্ন নিয়ে দীর্ঘদিন পর মঙ্গলবার দেশে ফেরেন প্রবাসী আরিফুল। স্বজনদের সঙ্গে প্রাইভেট কারে করে রওনা হন নিজ জেলা যশোরের উদ্দেশ্যে। কিন্তু ভোরে ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ের মালিগ্রাম এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয় প্রাইভেট কারটি। দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই নিহত হন 4 জন। গুরুতর আহত 3 জনকে উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানে মারা যান আরও 1 জন। মালয়েশিয়ায় 10-11 বছর ছিল, বাড়ি আসছিল, মা বোন এরা আনতে গিয়েছিল। পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য দীর্ঘ 11 বছর বিদেশে সে বিদেশ যাপন করছিল। আজকে এই পরিবারে সুখের এবং আনন্দের একটা ঈদের দিন ছিল, কিন্তু সেটা মর্মান্তিক সড়ক দুর্ঘটনার কারণে শোকে পরিণত হয়েছে। কুমিরের মুখে প্রাণ গেল শিশু ফাতেমার। 10 ঘন্টা পর বাগেরহাটের খান জাহান আলী মাজারের দিঘি থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরের কয়েক জায়গায় কুমিরের কামড়ের দাগ রয়েছে। শিশুটির দাফন সহ যাবতীয় খরচ বহন করবে সরকার। চোখের সামনে কুমিরের মুখে প্রাণ গেল একমাত্র সন্তানের। সেই মরদেহ পেয়ে বাকরুদ্ধ মা। সোমবার রাত 8:30টার দিকে বাগেরহাটের খান জাহান আলী রাদিয়াল্লাহু মাজারের দিঘির পূর্ব পাশের ঘাটে গোসল করতে নামে 7 বছরের শিশু ফাতেমা। এই সময় দিঘিতে থাকা একটি কুমির তাকে পানিতে টেনে নিয়ে যায় বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। সঙ্গে সঙ্গে নৌকা নামিয়ে উদ্ধারে নামে স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিস, পুলিশ, জেলা প্রশাসন অংশ নেয় উদ্ধার অভিযানে।
10 ঘন্টা পর মঙ্গলবার ভোরে মহিলাঘাটের পাশ থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে খাদেম ও ফায়ার সার্ভিসের সদস্যরা। তার শরীরে কয়েক জায়গায় কুমিরের কামড়ের দাগ রয়েছে। ভাইয়াকে বলে, কাউরে মামা বলে, কাউরে নানা বলে, বলে আবার কারোর যদি পানি লাগে বিদেশে লোকের বোতল ভরে পানি এনে দেয়। ও খুব আনন্দ হতো, খুব ভালো মেয়েটা। আমরা সবাই চাই মেয়েটাকে সুন্দরভাবে দাফন করা হোক। 2টি ঘাটে ফেন্সি দিয়ে বেড়া দেওয়া হোক, যাতে করে কুমির যেন নিরাপদে থাকে এবং দর্শনার্থী যারা আছে এলাকাবাসী নিরাপদে থাকে, কিন্তু অদ্যাবধি সেটা করা হয়নি, যার কারণে একের পর এক ঘটনা ঘটেই যাচ্ছে। জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসনের সাথে আলোচনা সাপেক্ষে মরদেহ দাফন ও পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। কুমিরের দাঁতের বেশ চিহ্ন পাতায়, তার পায়ে শরীরে বিভিন্ন স্থানে দাগ আছে। এখন আমরা তার সুরতাল হয়েছে, এখানে আমাদের মাজার কর্তৃপক্ষের একটি গণকবরের জায়গা আছে দিঘির ওই পূর্ব পাশে। আমরা তার আজকে জানাজার পরে সেখানে আমরা গণকবরের ব্যবস্থা করছি। মারা যাওয়া শিশুটির মা ভবঘুরে ও মানসিক প্রতিবন্ধী। শিশুটির দাফন সহ যাবতীয় খরচ সরকার বহন করবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। সময় সংবাদ, বাগেরহাট। বিপুল সম্ভাবনা থাকলেও স্বাধীনতা পরবর্তী সময়ে পরিকল্পনার বাইরে থেকেছে বিস্তীর্ণ চরাঞ্চল, অথচ 36 লাখ একর চর ভূমিতে কৃষি, মৎস্য আর প্রাণী সম্পদ খাত থেকে অর্থনীতিতে যোগ হতে পারে হাজার হাজার কোটি টাকা। গাইবান্ধা থেকে বিস্তারিত জানাচ্ছেন হেদায়েতুল ইসলাম বাবু। চারপাশে ব্রহ্মপুত্র নদ, মাঝখানে ভেসে থাকা জনপদের নাম চর বা দ্বীপচর। শৈশবটা এখানে এমনই দুঃসাহসী। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জীবন জীবিকার লড়াইটাও বদলে যায়। দফায় দফায় খরায় পোড়া, বানে ভাসা আর ভাঙনে সর্বহারা মানুষগুলোর টিকে থাকার যুদ্ধ চলে অবিরাম। উজান থেকে নেমে আসা নদ নদীগুলো বরাবরই যেন অভিশাপ হয়ে ধরা দেয় ভাটির জনপদের গতরখাটা মানুষগুলোর কাছে। দুর্গম যোগাযোগ ব্যবস্থা, অপর্যাপ্ত শিক্ষা, স্বাস্থ্যসেবা সবসময় পিছিয়ে রাখছে তাদের। চিকিৎসা ব্যাপারে অনেক মানুষ মারা যায় চরের মধ্যে। ভালো কোনো লোক এখানে বসবাসও করে না, অথবা অর্থবিত্ত চাকরি এখানে কিছুই হয় না। উত্তরের জনপদ গাইবান্ধার গুপ্তমণি চরের মতো দেশের 32 জেলার 100 উপজেলায় আছে 15 লাখ পরিবার, যেখানে প্রায় 60 লাখ মানুষের বসবাস। স্বাধীনতার পর আজ অবধি কোনো গভর্নমেন্ট কিন্তু এই মানুষগুলোর জন্য কোনো উদ্যোগ গ্রহণ করেনি। উত্তরবঙ্গের সমস্যা নিয়ে ইতিপূর্বে উন্নয়ন বোর্ড গঠন হয়েছিল, আজকে নাই। চরাঞ্চলে বসবাসরত প্রায় প্রত্যেক পরিবারে আছে 4 থেকে 5টি গরু, ছাগল, মহিষও লালন পালন করেন অনেকে। সংশ্লিষ্টরা বলছেন, সরকার এ অঞ্চলের কৃষি, মৎস্য আর প্রাণী সম্পদ ঘিরে সঠিক পরিকল্পনার ছক আঁকলে বদলে যাবে অর্থনীতির ছবি। আমরা একটা মাস্টার প্ল্যান ডেভেলপ করে তা যদি বাস্তবায়ন করতে পারি, তাহলে এই 1 কোটি লোকের ভাগ্য উন্নয়ন হবে। যদি পরিকল্পিতভাবে সরকার কাজ করে এবং একটা বোর্ড যদি গঠন করে, তাহলে নিঃসন্দেহে চর অঞ্চলের মানুষের দারিদ্র্য কমে আসবে। চরাঞ্চল নিয়ে সরকার ভাবছে বলে জানালেন জেলা প্রশাসক। আর সংসদ সদস্য বলছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে সকল সমস্যার সমাধান হবে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে যে সমস্যাগুলো আছে, সকল সমস্যা হবে একটা প্রজেক্টের মাধ্যমে। আমাদের প্রাণীজ সম্পদ, আমাদের মৎস্য সম্পদ, এগুলিকে কিভাবে বাড়ানো যেতে পারে এ বিষয়ে সরকার কাজ করছে। দেশে শতকরা 24.3 ভাগ দারিদ্র সীমার নিচে এবং 12.9 ভাগ চরবাসী চরম দারিদ্র্যের মধ্যে বসবাস করে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। বাংলার সময় আরও থাকছে। চট্টগ্রামের হালি শহরে লাকড়ির চুলার আগুনে পড়ল বস্তি। 1 ঘন্টা পর নিয়ন্ত্রণে, 15টি পরিবারের বসতঘর পুড়ে ছাই। জ্বালানির দাম বাড়িয়ে জনগণের সঙ্গে জুলুম করা হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। দুপুরে সিলেটের সদর উপজেলার সোনাতলায় নির্যাতনে নিহত শিশু ফাহিমার পরিবারের সঙ্গে দেখা করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। ডক্টর শফিক বলেন, মূল্য যদি বাড়াতেই হয় তাহলে সংসদে আলোচনা করা উচিত ছিল, কিন্তু রাতের আঁধারে তেলের দাম বাড়ানো হয়েছে, যা জনগণের সঙ্গে প্রতারণার শামিল। সরকারের গত 3 মাসের কাজের মূল্যায়ন প্রসঙ্গে তিনি আরও বলেন, মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশ ভালো নেই।
পেট্রোল অকটেন এবং ডিজেলের কেরোসিনের দাম বাড়ে নাই। কেরোসিনের দাম বাড়ার মানে হচ্ছে সরাসরি এই করের বোঝা জনগণের ঘাড়ে চাপানো। গত মাসে 8 থেকে 12% বাড়ানো হয়েছে দাম, আবার 1 মাসের ব্যবধানে আবার এসে প্রায় 5 টাকা করে 3টা আইটেমে দাম বাড়ানো। এটি আসলেই জনগণের উপর একটা জুলুম। আর তা যদি করতেই হয়, এই সামনে বাজেট অধিবেশন ছিল, সেখানে আমরা খোলামেলা কথা বলতে পারতাম, সমস্যাগুলো নিয়ে আমরা কিভাবে ওয়ার্কআউট করা যায় সেটা চিন্তা করতাম। বিদেশি বিনিয়োগকারীদের অনীহায় ধীর গতিতে চলছে মাতারবাড়ির পাশাপাশি বে টার্মিনাল মেগা প্রকল্প। কম বিনিয়োগে বেশি লাভ তুলতে এনসিটি, সিসিটি এবং জিসিবির দিকে এখন নজর তাদের। স্বাগত টিভির ক্যামেরায় সে খবর জানাচ্ছেন কমল দে। বে টার্মিনাল, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর আর লালদিয়া টার্মিনাল বাণিজ্যের চিতার হবে আগামীর বাংলাদেশের অর্থনীতির গেম চেঞ্জার। প্রচলিত এ ধারণা থাকলেও একের পর এক জটিলতা ভিড়ছে এই 3টি মেগা প্রকল্পে। সময় পেরিয়ে গেল, এই 3টি বন্দরে এখনো গড়ে ওঠেনি কোনো অবকাঠামো। নতুন পোর্ট মানে আপনি নতুনভাবে নতুন এফিসিয়েন্সি এবং কম বেটার এফিসিয়েন্সিতে করবেন, দ্যাট ইজ দ্য অ্যাডভান্টেজ। 17,525 কোটি টাকার বে টার্মিনাল প্রকল্পে বিশ্বব্যাংক সহায়তা হিসেবে দিয়েছে 9,333 কোটি টাকা, আর বাকি 6,500 কোটি টাকার যোগান দেবে চট্টগ্রাম বন্দর নিজেই। 6,500 কোটি টাকা অর্থায়ন নিশ্চিত হলো কক্সবাজার মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের জেটি, টার্মিনাল, শেড এবং ইয়েট নির্মাণের কাজ চলছে অনেকটা ধীর গতিতে। আর পতেঙ্গায় 50 একর জায়গার উপর টার্মিনাল নির্মাণ এবং অত্যাধুনিক যন্ত্রপাতি স্থাপনে 6,700 কোটি টাকা বিনিয়োগ করতে যাচ্ছে বিশ্বখ্যাত শিপিং প্রতিষ্ঠান মার্কস লাইনের এপি মুলার। বে টার্মিনালের জন্য আমাদের যে ফিজিবিলিটি স্টাডিটা দরকার ছিল, সেটা আমাদের 2D সিমুলেশনের কাজ শেষ হয়েছে। এটা এখন তথ্যপত্র যাচাইয়ের কাজ চলছে। অথচ কয়েক বছর ধরে বে টার্মিনালে বিনিয়োগে আগ্রহ দেখিয়ে আসছে সিঙ্গাপুর পোর্ট অথরিটি, দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড। তার একটি বিকল্প পথে অনেকে হাঁটছে, যেমন ডিপি ওয়ার্ল্ড, তারপর আরও অনেকেই, যে চট্টগ্রাম বন্দরের ভিতরে এনসিটিতে, সিসিটিতে, জিসিবিতে বিনিয়োগের জন্য। তার মানে কি রেডিমেড পোর্টে বিনিয়োগ করে, অল্প বিনিয়োগ করে বেশি লাভ করার চিন্তা ভাবনা। 2030 সালের মধ্যে পুরোদমে অপারেশনে যাওয়ার কথা লালদিয়া চরের এপি মুলার টার্মিনাল। সব জটিলতা এড়িয়ে বন্দরের অবকাঠামোগত স্থাপনা নির্মাণ কাজ শুরু করা এখন কঠিন চ্যালেঞ্জ। চট্টগ্রামের পতেঙ্গার বে টার্মিনাল থেকে কমল দে, সময় সংবাদ। ঈদের ছুটিতে পর্যটকে মুখর পাহাড় কন্যা বান্দরবান। জেলার নীলাচল, প্রান্তিক লেক সহ সবগুলো দর্শনীয় স্থানে পর্যটকের ভিড়। পরিবার পরিজন নিয়ে চাঁদের গাড়িতে করে পর্যটকরা ঘুরে বেড়াচ্ছেন এক পাহাড় থেকে আরেক পাহাড়ে। এই মুহূর্তে নীলাচল পর্যটন কেন্দ্রে আছেন সহকর্মী এনে জাকির। সরাসরি যাচ্ছি তার কাছে। পাহাড় প্রিয়দের ভিড়ে মুখর বান্দরবানের দর্শনীয় স্থানগুলো। নগর জীবনের কর্মব্যস্ততা ভুলে পরিবার পরিজন নিয়ে ঈদের ছুটি উপভোগ করছে প্রকৃতির সান্নিধ্যে দেশ বিভিন্ন প্রান্ত থেকে বেড়াতে আসা পর্যটকরা। এই মুহূর্তে আছি আমরা নীলাচল পর্যটন কেন্দ্রে, বান্দরবান শহর থেকে 7 কিলোমিটার দূরে। এটি খুবই জনপ্রিয় একটি পর্যটন স্পট দর্শনার্থীদের কাছে। এই মুহূর্তে নীলাচল পর্যটন কেন্দ্রে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রায় কয়েক হাজারের বেশি পর্যটক এখন নীলাচল পর্যটন কেন্দ্রে অবস্থান করছে। মূলত সারাদিন পর্যটকরা বিভিন্ন পর্যটন কেন্দ্র ঘুরে বিকালবেলা এই নীলাচল পর্যটন কেন্দ্রে তারা ছুটে আসেন প্রকৃতির সৌন্দর্য দেখতে। কারণ শহর থেকে এটি যেমন একদিকে কাছে, তেমনি এখান থেকে শহরের মনোরম দৃশ্য, দূরের পাহাড় পর্বত সবকিছুই কিন্তু আসলে এই নীলাচল পর্যটন কেন্দ্র থেকে স্থানগুলি কেউ ছুটে যাচ্ছে, কেউ কারাডলে এবং সেখান থেকে সুলতান পাড়া বগালেকের সৌন্দর্য দেখতে। আপনাদেরকে জানিয়ে রাখি যে বেশ কিছুদিন আগে কিন্তু এই কেউ কারাডং, বগালেক এবং সুলতান পাড়ার যে দর্শনীয় স্থানগুলো রয়েছে, সেই দর্শনীয় স্থানগুলো পর্যটকদের জন্য কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু কিছুদিন আগে এই পর্যটক স্পটগুলি তুলে দেওয়ার পর থেকে কিন্তু প্রচুর পর্যটক এই কেউ কারাডং, সুলতান পাড়া, বগালেকের সৌন্দর্য দেখার জন্য সেখানে ছুটে যাচ্ছে। আমরা দেখেছি মোটরসাইকেলে করে বেশ কিছু পর্যটক এই
কেওক্রাডং, সুমসাংপাড়া, বগালেকের সৌন্দর্য দেখার জন্য সেখানে ছুটে যাচ্ছে। আমরা দেখেছি মোটরসাইকেলে করে বেশ কিছু পর্যটক প্রতিদিনই কিন্তু কেওক্রাডং, বগালেক, সুমসাংপাড়ার সৌন্দর্য দেখার জন্য সেখানে ছুটে যাচ্ছে। এবং আরেকটা বিষয়, এখন যেহেতু বর্ষা মৌসুম, এই বর্ষা মৌসুমে পাহাড়ে কিন্তু ঝর্ণাগুলো এখন পরিপূর্ণ, পানিতে পরিপূর্ণ, এবং ঝর্ণার সৌন্দর্য উপভোগ করার জন্য মানুষ কিন্তু দেবতাকুম, তারপরে আপনার শিলবাঁধা ঝর্ণা, শৈলপ্রপাত ঝর্ণা সহ বিভিন্ন ঝর্ণায় কিন্তু তারা ছুটে যাচ্ছে। এক কথায় বলা চলে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার জন্য ঈদের ছুটি কাটাতে পর্যটকরা বান্দরবানের যে দর্শনীয় স্থানগুলো রয়েছে পরিবার পরিজন নিয়ে কিন্তু সেখানে এখনো ছুটে বেড়াচ্ছে। এবং আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, আরো কয়েকদিন কিন্তু এই দর্শনার্থীরা বান্দরবানের পর্যটন কেন্দ্রগুলোতে অবস্থান করবে। তো এই ছিল আমার কাছে বান্দরবানের পর্যটন নিয়ে সবশেষ খবর। বান্দরবানের বিভিন্ন দর্শনীয় স্থানগুলোতে পর্যটকে মুখর হয়ে আছে, সে খবরই আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী এনে জাকির, যোগ দিয়েছিলেন বান্দরবান থেকে। রান্নাঘরের লাকড়ির চুলা থেকে লাগে আগুন, মুহূর্তেই ছড়িয়ে পড়ে বস্তিতে, পুড়ে ছাই হয়ে গেছে চট্টগ্রাম নগরীর হালি শহরের অন্তত 15টি বসতঘর। তবে কোনো হতাহত নেই বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। দাউ দাউ করে জ্বলছে বসতঘর, মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে পুরো বস্তিতে। আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে যায় ঘরে থাকা মালামাল। মঙ্গলবার সকালে চট্টগ্রাম নগরীর হালি শহরের আই ব্লক এলাকায় একটি বস্তিতে রান্নাঘরের লাকড়ির চুলা থেকে আগুন লাগে। আগুন দেখতে পেয়ে স্থানীয়রা পানি দিয়ে নিয়ন্ত্রণে চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগেই পুড়ে যায় 15টি পরিবারের বসতঘরের সবকিছু। বলছে আগুন ধরছে, আমরা যাই, আগুন নিভাতে গেছে, অন্য ঘরে আবার জ্বলে গেছে। বিশাল এক বড় আগুন লাগছে, আমার জন্মে আমি দেখি নাই। যাদের ড্রামে স্টোর করা পানি থাকে ওগুলো পিছন দিক দিয়ে কিছুটা দেয়াতে ওই পাশের ঘরগুলো আল্লাহর রহমতে কিছুটা সেভ হয়েছে। আগুন লাগার কারণ অনুসন্ধানে কাজ করছে ফায়ার সার্ভিস। আগুনের সূত্রপাত সেটি ছিল চুলা, লাকড়ির চুলা, এবং সেখানে গ্যাস সিলিন্ডারও ছিল। যদি এটা নিয়ন্ত্রণ করা না যেত তাহলে সব ছড়িয়ে যেত। ফায়ার সার্ভিস জানিয়েছে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে কাজ চলছে, তবে এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলার সময় আরও থাকছে। রংপুরের হাঁড়ি ভাঙা আম এবং লিচুর কদর দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও প্রক্রিয়াজাতকরণের অভাবে প্রতি বছর নষ্ট হচ্ছে 40% ফল। পরিকল্পিত চিরনিদ্রায় শায়িত হলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বর্ষিয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ। বিকেলে ভোলায় তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে। দুপুরে তোফায়েল আহমেদের মরদেহ বহনকারী হেলিকপ্টার অবতরণ করে ভোলা হেলিপ্যাডে। দ্বিতীয় জানাজার জন্য নেওয়া হয় সরকারি স্কুল মাঠে। বীর মুক্তিযোদ্ধা হিসেবে গার্ড অব অনারে তোফায়েল আহমেদকে রাষ্ট্রীয় সম্মাননা জানানো হয়। পরে নিজ এলাকা কোড়ালিয়া গ্রামে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মায়ের কবরের পাশে সমাহিত করা হয় তাকে। বর্ষিয়ান এনে তার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে পরিবার, স্বজন ও রাজনৈতিক অঙ্গনে। অনেকেই ছুটে আসেন শেষ শ্রদ্ধা জানাতে। খুলনায় বন্ধুর স্ত্রীকে বিয়ে করার জেরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ জানায় 3 বছর আগে কারাগারে থাকার সময় ইমরানের সঙ্গে পরিচয় হয় রাশেদের। কারামুক্তির পর তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। ইমরান পুনরায় কারাগারে গেলে তার স্ত্রী ফাহিমাকে বিয়ে করেন রাশেদ। এই ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এর জেরে সকালে মহানগরীর লবণচাড়া থানার স্কুল ভিটা এলাকায় রাশেদকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় এক যুবক। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। হত্যার ঘটনায় ইমরানের সম্পৃক্ততা পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। এর আগে 19 মার্চ রাশেদের বাড়িতে ঢুকে তার বাবা মা, বড় ভাই ও স্ত্রীকে গুলি করে দুর্বৃত্তরা। এই ঘটনায় আবারও তাকে গ্রেফতার করা হয়। কিছুদিন আগে ইমরান জামিনে বের হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে গরু চোর ও মেহেরপুরে চোর সন্দেহে গণপিটুনিতে দুজনের মৃত্যু হয়েছে। গাংনীর বামন্দির খোকন এন্টারপ্রাইজে 4 সদস্যের একটি চোর চক্র তালা ভেঙে টায়ার চুরি করার চেষ্টা করে। সিসিটিভি দেখে দোকানে ছুটে আসেন মালিক। এ সময় চক্রের 3 সদস্য পালিয়ে গেলেও আটক একজন উত্তেজিত জনতার গণপিটুনিতে ঘটনাস্থলে মারা যান। এদিকে ভোরে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার গোহালবাড়ি এলাকায়
ইমরান হোসেনের বাড়িতে গোয়ালঘর থেকে গরু চুরির অভিযোগে ফিরোজ আলীকে আটকে গণপিটুনি দেয় স্থানীয়রা। খবর পেয়ে ভোলাহাট থানা পুলিশ গুরুতর অবস্থায় ফিরোজ আলীকে উদ্ধার করে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নরসিংদীতে পুকুর পাড় থেকে ইজি বাইক চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, সোমবার বিকেলে ইজি বাইক নিয়ে বাড়ি থেকে বের হন সদর উপজেলার মধ্য শিলমান্দি এলাকার ফাহিম। রাত 8টার দিকে তার বাবাকে ফোন দিয়ে জানান কিছু লোক তার পিছু নিয়েছে। এরপর থেকেই প্রতিবেশীদের নিয়ে ফাহিমকে খুঁজতে বের হন বাবা রুহুল আমিন। রাতে সন্ধান মেলেনি তার। সকালে বাড়ির পাশের একটি পুকুর পাড়ে মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। ঘটনাস্থলের পাশেই ফাহিমের ইজি বাইকটি পাওয়া যায়, তবে ইজি বাইকের ব্যাটারি নিয়ে গেছে দুর্বৃত্তরা। চাঁদপুরে শিশুর ভেজাল খাদ্য মজুত ও বিক্রির দায়ে ব্যবসা প্রতিষ্ঠানকে 40,000 ও চুয়াডাঙ্গায় বেকারি মালিককে 60,000 টাকা জরিমানা করা হয়েছে। দুপুরে চাঁদপুর শহরের স্বর্ণখোলা এলাকায় হাসান এন্টারপ্রাইজে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় মানহীন এবং মেয়াদ ছাড়া এসব শিশু খাদ্য মজুদ ও বিক্রির দায়ে প্রতিষ্ঠানটিকে নগদ 40,000 টাকা জরিমানা এবং শিশু খাদ্যগুলো ধ্বংস করা হয়। এদিকে দুপুরে চুয়াডাঙ্গার আলমডাঙ্গার মুন্সিগঞ্জ বাজারে মেসার্স টি.জে. ফুড প্রোডাক্টস নামে একটি বেকারিতে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ শিল্পে ব্যবহৃত লবণ ব্যবহার, অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন করার অভিযোগে প্রতিষ্ঠানটির মালিককে 60,000 টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির অভিযানে 6,93,000 টাকার মাদকসহ চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে। বিজিবি জানায়, সকালে কসবা, চণ্ডীদার এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শালদা নদী এলাকায় বিজিবি বিওপির টহল দলের সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় বিপুল পরিমাণ মাদক ও এনার্জি ড্রিঙ্ক আটক করা হয়। 3 চাকার সিএনজি চালিত অটোরিকশা ও ব্যাটারি চালিত ইজি বাইক তল্লাশি করে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় 10 কেজি গাঁজা, 614 পিস মেহেদি ও 145 বোতল ভারতীয় রেড বুল এনার্জি ড্রিঙ্কস জব্দ করা হয়। এসব মালামালের মূল্য প্রায় 6,93,000 টাকা। রংপুর বিভাগের হাঁড়ি ভাঙা আম আর নানা জাতের লিচু এখন পরিচিত বিদেশেও। হাজার কোটি টাকার এই ফলের বাজার ঘিরে তৈরি হতে পারে বিশাল কৃষিভিত্তিক শিল্প খাত। তবে প্রক্রিয়াজাতকরণ শিল্প আর সংরক্ষণ ব্যবস্থার অভাবে প্রতি বছর নষ্ট হচ্ছে উৎপাদনের 40% ফল। বিশেষজ্ঞরা বলছেন, পরিকল্পিত উদ্যোগ নিলে রংপুর হতে পারে অন্যতম অ্যাগ্রো প্রসেসিং হাব। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। গাছ ভর্তি হাড়িভাঙ্গা আম, কোথাও লাল টসটসে লিচু। মৌসুম এলেই রংপুর অঞ্চলের হাজার হাজার কৃষক ব্যস্ত হয়ে পড়েন ফল সংগ্রহ আর বিক্রিতে। কৃষি বিভাগ বলছে, শুধু আম ও লিচু ঘিরেই রংপুর বিভাগের বাজার এখন 1,500 কোটি টাকার বেশি। কিন্তু সম্ভাবনার বিপরীতে শিল্পায়নের চিত্র এখনো হতাশাজনক। সংরক্ষণ আর প্রক্রিয়াজাতকরণ সুবিধার অভাবে প্রতি বছর উৎপাদনের অন্তত 40% ফল নষ্ট হচ্ছে। ফলে কৃষকরা বাধ্য হচ্ছেন কম দামে ফল বিক্রি করতে। আমটা প্রক্রিয়াজাত করতে পারি না রংপুরবাসী, কারণ কোনো হিমাগার নাই। সংরক্ষণ করার একটা লং টার্ম ব্যবস্থা থাকতো তাহলে অনেক উপকার হতো এবং কৃষকরা অনেক লাভবান হতো। একটা স্টোর থাকলে আমরা ওই হিমাগারের লিগে স্টোর করে থইলাম হয়। জিআই পণ্য খ্যাত রংপুরের হাড়িভাঙ্গা ও দিনাজপুরের লিচু ছাড়াও এই অঞ্চলের ব্যানানা ম্যাঙ্গো, কাটিমন, আম্রপালি, বাড়ি 4 জাতের আমের বড় বাজার গড়ে উঠেছে। বিশেষজ্ঞদের মতে, আম ও লিচুকে কেন্দ্র করে গড়ে তোলা সম্ভব বড় একটি কৃষিভিত্তিক শিল্প খাত। প্রয়োজন সরকারের পরিকল্পিত উদ্যোগ। আমরা বিভিন্ন ধরনের আম জাতের যে পণ্যগুলো, এইসব যদি এই অঞ্চলে যদি আমরা করতে পারি তাহলে আমার মনে হয় সুবিধা। কারণ এখান থেকে পরিবহন করে অন্য অঞ্চলে নিয়ে যে সেই শিল্প, এটাকে আবার শিল্প হিসেবে গড়ে তোলা, এটা কিন্তু বিশাল একটা খরচের ব্যাপার থাকে। কৃষি বিভাগ বলছে, ফল সংরক্ষণে পাইলট আকারে কিছু প্রকল্প নেওয়া হয়েছে। একই সঙ্গে অ্যাগ্রোভেজ ইন্ডাস্ট্রি গড়ে তুলতে আলোচনা চলছে। এখানে অ্যাগ্রো প্রসেসিং সেন্টার নির্মাণের ব্যাপারে ইতোমধ্যেই আসলে আমরা বিভিন্ন বিশেষ করে যে সমস্ত আমাদের ফোরাম আছে সেখানে আমরা এই কথাগুলো বলে যাচ্ছে এবং সরকারও এই ব্যাপারে ইতিবাচক। বিশেষজ্ঞদের মতে, পরিকল্পিত বিনিয়োগ আর শিল্পায়নের মাধ্যমে রংপুরের আম ও লিচু শুধু মৌসুমি ফল হিসেবে নয়, একটি পূর্ণাঙ্গ কৃষি শিল্প অর্থনীতিতে রূপ দেওয়া সম্ভব। আর সেটি বাস্তবায়ন হলে বদলে যেতে পারে উত্তরাঞ্চলের অর্থনীতির চিত্র।
নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। যানজট ও জনদুর্ভোগ কমাতে গাইবান্ধা শহরের দুটি গুরুত্বপূর্ণ সড়কে নির্মাণ করা হয়েছে 166 মিটার দৈর্ঘ্যের দুটি সেতু। তবে নির্মাণ শেষ হওয়ার প্রায় 3 বছর পেরিয়ে গেলেও সংযোগ সড়ক না থাকায় চালু করা যাচ্ছে না দুটি সেতু। এতে ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মাঝে। সড়ক ও জনপথ বিভাগের দাবি, ভূমি অধিগ্রহণ জটিলতার কারণে চালু করা সম্ভব হচ্ছে না সেতুগুলো। সোহেল রানার ছবি নিয়ে বিপ্লব ইসলামের রিপোর্ট। সংযোগ সড়ক নেই, তাই ব্যবহারও নেই। দীর্ঘদিন ধরে পড়ে আছে নতুন দুটি প্রশস্ত সেতু, আর পাশের পুরনো ও ঝুঁকিপূর্ণ সরু সেতু দিয়েই প্রতিদিন চলাচল করছে হাজারো যানবাহন। গাইবান্ধা সুন্দরগঞ্জ সড়কের নতুন ব্রিজ এলাকায় ঘাঘট নদীর উপর ৭৬ মিটার দৈর্ঘ্যের ঘাঘট ২ সেতুর নির্মাণ কাজ শুরু হয় ২০২২ সালের ডিসেম্বরে, শেষ হয় ২০২৪ সালের জুনে। একইভাবে গাইবান্ধা বালাসীঘাট সড়কের পুলবন্দি এলাকায় যানজট নিরসনে নির্মাণ করা হয় প্রায় ৯০ মিটার দৈর্ঘ্যের আলাই সেতু। সেটির কাজও শেষ হয় একই সময়ে। প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতু দুটির কাজ শেষ হলেও সংযোগ সড়কের অভাবে এখনও চালু করা যায়নি। এতে স্থানীয়দের ভোগান্তি কমেনি, বরং বাড়ছে ক্ষোভ। সুফল পাচ্ছি না তো, ব্রিজ হলে না সুফল পাবো, তখন জ্যাম থাকবে না। এই বৃষ্টির কারণে আজকে যানজট নিরসন হচ্ছে না, আমার চলতেই পারিনি, এত দাম। সরকারের এই টাকাগুলো খরচ হলেও এই ব্রিজের যে সুফল সেটা কিন্তু আমরা এখনো পাইনি। সড়ক ও জনপথ বিভাগ বলছে, ভূমি অধিগ্রহণ জটিলতার কারণে সংযোগ সড়কের কাজ আটকে আছে। তবে দ্রুত সমস্যার সমাধান করে সেতু দুটি চালুর চেষ্টা চলছে। ইতিমধ্যে ভূমি অধিগ্রহণের শেষ এই 1 বছরের মধ্যে ভালো একটা প্রোগ্রেস হয়েছে। আমরা প্রায় এটা শেষের দিকে চলে এসেছি। এটা মেইনলি আসলে ডিসি অফিস করছে, আমরা তাদেরকে হেল্প করছি। ঝুঁকিপূর্ণ সেতু প্রতিস্থাপন প্রকল্পের আওতায় প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে প্রায় ১৬৬ মিটার এ দুটি সেতু নির্মাণ করে জেলা সড়ক ও জনপথ বিভাগ। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। মুন্সিগঞ্জের মীর কাদিম আড়তে 1 কেজি ওজনের ইলিশের দাম উঠেছে 2650 টাকা। বড় ইলিশের দর কেজিতে 3600 টাকা পর্যন্ত। ইলিশের ঊর্ধ্বমুখী দামে ক্ষুব্ধ ক্রেতারা। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। ধলেশ্বরী তীরে জ্যৈষ্ঠের ভোরে রূপালী ইলিশের ঝিলিক। বিভিন্ন আকারের ইলিশের পসরা বসেছে মীর কাদিম মাছের আড়তে। মঙ্গলবার পাইকারি এই আড়তে 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হয় 2650 টাকায়, আর 1 কেজি 600 গ্রাম ওজনের ইলিশের দর উঠেছে 3500 টাকা। ইলিশ ছাড়াও রুই, কাতল, কই, শিং, মাগুর, পাঙ্গাস, আইড়, বোয়াল, চিতল সহ তাজা মাছেরও পসরা বসেছে মীর কাদিম হাটে। আছে হরেক রকম সামুদ্রিক মাছও। তবে চিংড়িতে জেলি মেশানোর অভিযোগ উঠেছে বিক্রেতাদের বিরুদ্ধে। রুই মাছ আমরা কিনি 350 টাকা কেজি, এখন 380 টাকা কেজি, 400 টাকা কেজি এই জায়গায়। বড় বড় লোকেরা মাছ কিনতে কিনে রাখে, আমরা দু মাঝে কিনে খাবো, তারপর আমার ওইটা চলতে না। যে জিনিসটার বেশি দাম হবে সেটা যদি আমরা কেনা ছেড়ে দিই, তাহলে ওই জিনিসটার দাম অটোমেটিক কমে যাবে। এদিকে আড়ত সংশ্লিষ্টদের অভিযোগ, নির্মাণাধীন সড়কে ঢালাই না দেয় ঈদের আগে থেকে পরিবহন চলাচল বন্ধ। এছাড়া নাব্য সংকটে মাছ নিয়েও ঘাটে ভিড়তে পারছে না লঞ্চ। উভয় সংকটে মাছের যোগান কমেছে। এই রাস্তা মনে করেন যে না হলে ব্যবসা বাণিজ্য অনেক এবং মানুষের চলাফেরা জনগণের অনেক অসুবিধার সম্মুখীন হয়ে পড়ছে। 2 থেকে 3 ঘন্টার এই পাইকারি বাজারে প্রতিদিন প্রায় কোটি টাকার মাছ বিক্রি হয়। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। মাদকের বিরুদ্ধে চলো যায় যুদ্ধে এই স্লোগান সামনে রেখে গাজীপুরে মাদক বিরোধী র্যালি ও মানববন্ধন করা হয়েছে। সকালে তেলিহাটি ইউনিয়নের সাইটালিয়া গ্রামে এই মানববন্ধন করা হয়। এতে নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তারা দ্রুত এলাকার নিরাপত্তা নিশ্চিতে মাদক বিরোধী সেল গঠনের দাবি জানান। চুরি, ছিনতাই সহ খুনের মতো ঘটনার পেছনে মাদক জড়িত বলে দাবি স্থানীয়দের। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শঙ্কা সত্যি করে ভারতে পুশিন চেষ্টা। যশোরের শার্শা সীমান্তের শূন্যরেখায় আটকা বেশ কয়েকজন। বিজিবি বিএসএফ বৈঠকেও হয়নি সমাধান, টহল জোরদার। প্রবাস থেকে ফিরে দেখা হলো না স্বজনের সঙ্গে। ফরিদপুরে ট্রাকের সঙ্গে ধাক্কায় প্রাইভেট কারের 5 আরোহী নিহত। চট্টগ্রামে বাইক পিকআপ সংঘর্ষে প্রাণ গেল বাবা ছেলের।
এবং বাগেরহাটে কুমিরের মুখে প্রাণ গেল 7 বছরের শিশু ফাতেমার। খানজাহান আলী মাজারের দিঘি থেকে 10 ঘন্টা পর মরদেহ উদ্ধার। দাফন সহ যাবতীয় খরচ বহন করবে সরকার। এই ছিল বাংলার সময়ে। সন্ধ্যার সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।